আসসালামু আলাইকুম। বনগুলি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এর পরীক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আশা করি এই কোভিড পরিস্থিতিতে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, তারপরও আমরা তোমাদের অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আমি আশা করি তোমরা মোটামুটি আমাদের ক্লাসগুলি দেখছো, ক্লাস পাচ্ছ। কলেজ পেজ তোমাদেরকে সবসময় আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং আমরা সবসময় তোমাদেরকে বলি যে ক্লাসগুলি দেখার জন্য কলেজ পেজে প্রত্যেকটা বিষয়ে আমাদের ক্লাসগুলি দেওয়া থাকে। তোমাদেরকে দেখার জন্য সবসময় বলি, তোমাদেরকে এখনও বলছি যে তোমরা ক্লাসগুলি দেখবে, নোট করবে, পড়ালেখা করবে, আর নিয়মিত যে অ্যাসাইনমেন্টগুলি তোমাদের সরকার কর্তৃক দেওয়া হচ্ছে সেগুলি যথাযথ নিয়মে যেভাবে উত্তর লেখার কথা বলেছে সেভাবে লিখে কলেজে জমা দেবে। আগেই বলেছি এই অ্যাসাইনমেন্টের উপর তোমাদের নম্বর হবে পরীক্ষার, এখান থেকে কিছু নম্বর যোগ হতে পারে, সেই হিসাবে যোগ হবে বলে আমরা জানি। অতএব তোমরা নিয়ম মতো যেভাবে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেইভাবে উত্তর লিখবে। যদি সমস্যা হয়, না বুঝো, তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবে। না বুঝে কোনো উত্তর লিখবে না, যেহেতু আমরা এখানে সঠিক উত্তর না পেলে আমরা তোমার নম্বর দেব না। তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেটির শিরোনামটি দেখবে, বই পড়ে নিজের ভাষায় নিজের মতো করে লিখবে। বই থেকে কোনো কিছু হুবহু লেখা যাবে না। বই, গাইড বা অন্যের থেকেও, তোমার অন্য সহপাঠীর থেকেও কোনো কিছু দেখে হুবহু লেখা যাবে না। অবশ্যই তোমাদের সেটি নিজের ভাষায় হতে হবে। তুমি কি বুঝতে পেরেছ সেটা তুমি তোমার অ্যাসাইনমেন্ট দেখে লিখবে, তাহলে তুমি ভালো নম্বর পাবে। তো যাই হোক, আমরা আজকে আমি গত ক্লাসে তোমাদের ব্যাখ্যা, আমাদের দ্বিতীয় পথের 4টি চ্যাপ্টার আছে সংক্ষিপ্ত সিলেবাসে, তার শেষ চ্যাপ্টারটির নাম হলো ব্যাখ্যা। ব্যাখ্যা নিয়ে আমি গত ক্লাসে তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে তোমাদের পড়াবো ব্যাখ্যা। আমরা জানি যে দুই প্রকার, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। তো এখন পড়াবো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে কী কী পার্থক্য আছে। আমরা এখানে কতগুলি মৌলিক পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। সেখানে আমরা কতগুলি মৌলিক পার্থক্য আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে, সেই পার্থক্যগুলো আমরা দেখি। তো আমরা বলেছি প্রথমে যে ব্যাখ্যা কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনাটি ব্যাখ্যা করে তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর যেটি কোনো বৈজ্ঞানিক কার্যক্রম সম্পর্ক আবিষ্কার না করে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বা সাধারণ ধারণার মাধ্যমে ব্যাখ্যা করে তাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা। আমরা আগেই বলেছি বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো শিক্ষিত লোকের, জ্ঞানী লোকের ব্যাখ্যা। আর লৌকিক ব্যাখ্যাটা হলো যারা কুসংস্কারে পূর্ণ, যারা পড়ালেখা করে না, কার্যক্রম সম্পর্ক বুঝে না বা কোনো কিছু সহজে মানতে নারাজ, তারাই হলো লৌকিক ব্যাখ্যার অধিকারী। তারা লৌকিক ব্যাখ্যায় বেশি বিশ্বাসী। তারা অন্ধবিশ্বাস, অতিপ্রাকৃত বিশ্বাস, অতিপ্রাকৃত শক্তিকে তারা বেশি প্রাধান্য দেয়। আর লৌকিক ব্যাখ্যাটা ব্যক্তিভেদে ভিন্ন হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। আচ্ছা, আর লৌকিক ব্যাখ্যা কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে তারা গুরুত্ব দেয় না। তারা গুরুত্বহীন এবং অপ্রাসঙ্গিক বিষয়কে বেশি তারা গুরুত্ব দেয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবশ্যই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি এবং প্রাসঙ্গিক বিষয়কে তারা বেশি গুরুত্ব দেয়। তাহলে আমরা কি বললাম, আমরা কি দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় মৌলিক এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক বিষয়কে বেশি গুরুত্ব দেয়। পক্ষান্তরে লৌকিক ব্যাখ্যায় গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক এবং অমৌলিক বিষয়কে বেশি গুরুত্ব প্রদান করে। তারপরে আমরা দেখি যে এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করে আমরা কি করি, একটি প্রকল্প নিতে পারি। আচ্ছা, প্রকল্প মানে কি, আমরা কি বলেছি, একটি আনুমানিক ধারণা। তাহলে আমরা বললাম যে প্রকল্প মানে কি, প্রকল্প মানে আনুমানিক ধারণা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনা কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করে আমি একটি প্রকল্প নিতে পারি। আমরা প্রাত্যহিক, দৈনন্দিন আমরা যা কিছু করি না কেন সেখানে আমরা অনুমান ছাড়া কোনো কাজ করতে পারি না। আর আনুমানিক ধারণা ছাড়া কাজ করলে সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা প্রকল্প অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু লৌকিক ব্যাখ্যায় আমরা যেহেতু কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করি না, আমরা তাতে
এবং সেখান থেকে কোনো প্রকল্প গ্রহণ করতে পারি না। আর প্রকল্প গ্রহণ করলেও সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা বলতে পারি যে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা এমনভাবে প্রদান করব যাতে আমাদের জিজ্ঞাসা এবং বুদ্ধিবৃত্তির এটা পরিতৃপ্ত হয়, নিবৃত্ত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো বিষয় বা ঘটনা আমাদের কাছে সুস্পষ্টভাবে সেটি উপস্থাপিত হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যা সুস্পষ্টভাবে উপস্থাপিত হয় না। অর্থাৎ যেহেতু যারা লৌকিক ব্যাখ্যা দান করে তারা কুসংস্কারে বিশ্বাসী এবং অন্ধবিশ্বাসে বিশ্বাসী, এবং তারা কোনো কিছুকেই কোনো যুক্তি উপস্থাপন করতে চায় না, তাদের মন গড়া বিশ্বাস দ্বারা তারা তাদের ব্যাখ্যা দান করে, এবং আমরা তাদের ব্যাখ্যাকে আমরা হাস্যকর বলে আমরা মনে করে থাকি। অর্থাৎ এই ধরনের ব্যাখ্যা মানুষ সন্তুষ্ট হতে পারে না, এবং এই ধরনের ব্যাখ্যা কারো জিজ্ঞাসার নিবৃত্তিও করতে পারে না। এই ধরনের ব্যাখ্যা আমাদের কী বললাম, কারো জিজ্ঞাসার নিবৃত্তিও করতে পারে না। তাহলে আমরা এখানে দেখলাম। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার নিয়ম আবিষ্কার করে বলে এটা অন্যান্য ঘটনার নিয়মের সাথেও আমরা সংযুক্ত করতে পারি, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে সেটি সম্ভব নয়। সেটি অন্য ব্যাখ্যার সাথে যুক্ত করার কোনো প্রয়োজন পায় না, বা আমরা সেটি যুক্ত করা যায় না। তাহলে আমরা আজকে দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য। আচ্ছা যাক, আমরা এগুলো অনেকগুলি এখানে ব্যাখ্যা আছে, তো আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটি ব্যাখ্যা আমরা এখানে পার্থক্য দেখলাম। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করা হয় সেটি আমরা একটু দেখি। বৈজ্ঞানিক ব্যাখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়, বা 3টি রূপ: বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। বিশ্লেষণ কি বলেছি? বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। আচ্ছা, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি, তোমরা এখান থেকে এটা একটু পড়ে নিবে। বিশ্লেষণ, অন্তর্ভুক্তি এবং শৃঙ্খল যোজন। তারপরে এবার আমরা পড়ব বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা, এখানে আমরা দেখি, আমরা বলেছি যে আমাদের মন আবেগপ্রবণ, আমরা সব কিছুই পৃথিবীর রহস্য সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে জানতে চাই, এই গাছপালা পাহাড় সব কিছু সম্পর্কে আমরা জানতে চাই, কিন্তু সব কিছু সম্পর্কে আমরা জানতে সবসময় পারি না। আমাদের একটি সীমাবদ্ধতা আছে। আমার দেওয়ালের অপর পাশে কী আছে সেটা আমি এখান থেকে প্রত্যক্ষ করতে পারছি না, এবং সেই হিসাবে তার বর্ণনা ব্যাখ্যাও দিতে পারছি না। অতএব বৈজ্ঞানিক ব্যাখ্যারও আমাদের কিছু সীমা আছে। সেই সীমাগুলিকে কি আমি একটু সংক্ষেপে বলি। যেমন মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, এইগুলি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। একই মায়ের সন্তান, একজন খুব লম্বা হয়, একজন খুব বেটে হয়, এগুলি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। তারপর কেউ সুখে হাসে, আবার কেউ সুখে কাঁদে, এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশান কেউ দিতে পারেন না। এগুলি কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। আমাদের কিছু জিনিস, যেমন মৌলিক যে চেতনা কিছু মৌলিক অবস্থা, যেমন রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, তাপ, শৈত, এগুলির কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাহলে এই যে রূপ, রস, গন্ধ, স্বাদ, আমের রস স্বাদ কাঁঠালের রস স্বাদ থেকে ভিন্ন, এগুলি কেন হলো, এগুলি কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এগুলি কোনো বিজ্ঞানী এগুলি কোনো ব্যাখ্যা দিতে পারে না। অথবা আমের স্বাদ কখনো কাঁঠালে পাওয়া যাবে না, এবং বা কোনো বিজ্ঞানী এভাবে পরীক্ষা করেও এইভাবে দিতে পারেন না। আমের স্বাদটা কাঁঠালে কখনো দিতে পারবেন না। তারপরে কতগুলি বিশিষ্ট মৌলিক কতগুলো নিয়ম আছে, যেই নিয়মগুলা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তারপরে কতগুলো প্রাকৃতিক নিয়ম, যেগুলি মৌলিক নিয়ম, এইগুলি আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠালই হবে, কখনো আম গাছে কাঁঠাল হবে না, কাঁঠাল গাছে আম হবে না। এই যে কতগুলি প্রাকৃতিক নিয়ম, পরম নিয়ম, মৌলিক নিয়ম, এর কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেন নাই। তারপরে মানুষ আত্মা, তারপরে অমরত্ব, দেহ মন সম্পর্ক, ইচ্ছা, ফিলিংস, এইগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া এখন পর্যন্ত সম্ভব নয়।
তাহলে আমরা দেখলাম যে এই যে আত্মা মানুষের দেহমন সম্পর্ক, এগুলি দেহ খারাপ হলে থাকলে মন খারাপ, অথবা মন খারাপ থাকলে দেহ খারাপ, এগুলি কেন হচ্ছে বা কেন এটি এরকম হয়, এর কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত দিতে পারেন নাই। বা একটি বস্তুর আকার, আকৃতি, জড় পদার্থের যে মুখ্য গুণ, আমরা যেটা বলি একটি বস্তুর আকার, আকৃতি, গতি, বিস্তৃতি, ওজন, দেশ, কাল, যে এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যার আমাদের আসলে সত্যিকার অর্থে আমাদের কতগুলো সীমা আছে, আমরা সীমার বাইরে যেতে পারি না। উচ্চতর নিয়মের কোনো আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে মানসিক যে অবস্থা, মানুষের যে অনুভূতি, এইসব মানুষের যে অনুভূতি, কার অনুভূতি কেমন, বা কেন তার ফিলিংসটা অন্যরকম, বা একটি বিষয় সম্পর্কে একজন মানুষের অনুভূতি আর অপর মানুষের অনুভূতি কখনো এক হতে পারে না। এই যে অনুভূতিভাবে যে অনুভূতি, এইরকম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা করতে পারি না। অর্থাৎ মানুষের বিভিন্ন মানসিক অনুভূতির ব্যাখ্যা করা যায় না। এক এক মানুষের এক এক রকম ফিলিংস, সেটার কোনো আমরা কোনো ব্যাখ্যা বা কোনো বিজ্ঞানী তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন নাই। তাহলে আমরা মোটামুটি তোমরা আমাদের এই চ্যাপ্টারটা খুব সহজ, তোমাদেরকে বলেছি এই চ্যাপ্টারটা সোজা, এবং এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কতগুলি জ্ঞানমূলক এবং কতগুলি অনুদানমূলক তোমাদের প্রশ্ন দিচ্ছি, তোমরা খাতায় লিখো, তোমরা এগুলি নোট করে ফেলবে, শিখবে, যেগুলি পরীক্ষায় সাধারণত আসতে পারে, এগুলি তোমরা লেখো। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন হলো ব্যাখ্যা কী? প্রথম কোশ্চেনটা হলো জ্ঞানমূলক ব্যাখ্যা কী? পরের কোশ্চেন হলো ব্যাখ্যা কত প্রকার ও কি কি? আল্লাহ, পরের কোশ্চেন কি বললাম? ব্যাখ্যা কত প্রকার ও কি কি? পরের কোশ্চেন বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? পরের কোশ্চেন লৌকিক ব্যাখ্যা কি? পরের কোশ্চেন আমরা কি বললাম? লৌকিক ব্যাখ্যা কি? পরের কোশ্চেন বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি ও কি কি? কি বললাম? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি ও কি কি? পরের কোশ্চেন বিশ্লেষণ কি? পরের কোশ্চেন কি বললাম? বিশ্লেষণ কি? কি বললাম? বিশ্লেষণ কি? তারপরে কোশ্চেন শৃঙ্খল যোজন কাকে বলে? পরের কোশ্চেন কি বললাম? শৃঙ্খল যোজন কাকে বলে? পরের কোশ্চেন কি বললাম? শৃঙ্খল যোজন কাকে বলে? তারপরে কোশ্চেন কি বললাম? যে অন্তর্ভুক্তি কাকে বলে? অন্তর্ভুক্তি কাকে বলে? কি বললাম? পরের কোশ্চেন অন্তর্ভুক্তি কাকে বলে?
আচ্ছা, তাহলে আমরা এখানে তোমাদের জ্ঞানমূলক কতগুলি 8-10টা কোশ্চেন দিলাম। পরে তোমরা পরে লেখো অনুধাবনমূলক প্রশ্ন। এক নম্বর, অস্পষ্ট বিষয়কে কিভাবে স্পষ্ট করা যায়? এক নম্বর, অস্পষ্ট বিষয়কে কিভাবে স্পষ্ট করা যায়? কি বললাম? এক নম্বর, অস্পষ্ট বিষয়কে কিভাবে স্পষ্ট করা যায়? তারপরের কোশ্চেন, মনের মৌলিক অনুভূতিগুলো ব্যাখ্যা করা যায় না কেন? মনের মৌলিক অনুভূতিগুলো ব্যাখ্যা করা যায় না কেন? হ্যাঁ, কি বললাম? মনের মৌলিক অনুভূতিগুলো ব্যাখ্যা করা যায় না কেন? আচ্ছা, তারপরের কোশ্চেন, ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? হ্যাঁ, কি বললাম? পরের কোশ্চেন কি বললাম? ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? তোমাদের বইতে তোমরা দেখবে যে এমসিকিউ, যে চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলি উত্তরমালা দেওয়া থাকবে। তোমাদেরকে আমি সবসময় বলি যে বইয়ের চ্যাপ্টারগুলো ভালো পড়বে। চ্যাপ্টারগুলি যদি ভালো করে রিডিং পড়ো তাহলে তোমাদের অবশ্যই সেখান থেকে এমসিকিউ ভালো উত্তর করতে পারবে। আর তাছাড়া তোমাদের চ্যাপ্টারের শেষে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং সেগুলির উত্তরও দেওয়া আছে, সেগুলির উত্তরও দেওয়া আছে। তোমরা যাদের 1-2টা বই আছে, বইগুলি শেষে উত্তরমালাগুলো দেখবে, প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে দেওয়া আছে, সেগুলি অন্তত তোমরা একটু প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমাদের সেখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন তোমাদের কমন পড়তে পারে। 2টা জিনিস আমাদের খেয়াল রাখবে, চ্যাপ্টারটা ভালো করে পড়বে, চ্যাপ্টার শেষে বহু নির্বাচনী প্রশ্ন পড়বে। আর আরেকটি হলো যে বিভিন্ন যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের এই বোর্ড কোয়েশ্চেনগুলো বিভিন্ন সালের বইয়ের শেষে তোমাদের দেওয়া আছে। তোমরা এই বোর্ড কোয়েশ্চেনের যে এমসিকিউ সেগুলো একটু সলভ করবে, সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে যে এখান থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ উত্তর করতে পারবে। তোমরা যারা ভালো আনসার করতে চাও, ভালো নম্বর এমসিকিউতে পেতে চাও, তাহলে তোমাদেরকে রিডিং করতে হবে। আর বহু নির্বাচনী যে প্রশ্নগুলো বইতে আছে এবং বিভিন্ন সালে আসছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত সলভ করবে, তোমরা ততই তোমার ধারণাটা ক্লিয়ার হবে চ্যাপ্টার সম্পর্কে। তাহলে তোমরা এমসিকিউ 30-এ 30 পাবে, ভালো আনসার করতে পারবে। তো সেই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে আমরা তোমাদেরকে ক্লাস করিয়ে দিচ্ছি একটা বিষয়ের, একটা চ্যাপ্টারে যে মূল জিনিসটা, যে টপিক্সের মূল যেটি তোমাদের কঠিন মনে হবে, সেটা আমরা অনলাইনে ক্লাস করে দিচ্ছি। কিন্তু রিডিংটা অবশ্যই তোমাকে পড়তে হবে। তুমি না পড়লে আমরা তো তোমাকে রিডিং পড়ে লাইন বাই লাইন পড়ে এত বড় একটা চ্যাপ্টার এটি অনলাইন ক্লাসে করা সম্ভব নয়, বা এমনিও ক্লাসও করা সম্ভব নয়। আমরা যেটি বেসিক জিনিস, মূল যেটা তোমাদের জানার দরকার, তোমরা বুঝবে না, সেটি আমরা ক্লাস করে দেবো। কিন্তু রিডিংটা তোমাকে পড়তে হবে, তারপরে বহু নির্বাচনী প্রশ্নটা প্র্যাকটিস
তোমাকে করতে হবে, তাহলে তুমি ভালো নম্বর পাবে। সেটি প্রত্যেকটা বিষয়ের বেলায় তোমরা সেটি করবে। আমি সবসময় বলি যে যারা ছাত্র ভালো নম্বর পায় তারা কিন্তু আগাগোড়া বই শেষ করে ফেলে, বইটা পড়ে ফেলে। বইটা তুমি যদি কম পড়ো, তুমি বেসিকটা যদি বইয়ের মূল চ্যাপ্টারের মূল জিনিসটা না জানো, মানে একটা চ্যাপ্টারের মূল উৎপত্তি কী, এই যে এক্সপ্লেনেশন শব্দ, এটি কি ল্যাটিন শব্দ থেকে আসছে, না গ্রিক শব্দ থেকে আসছে, না ফার্সি না আরবি শব্দ থেকে আসছে, এটি যদি তোমার প্রশ্নের উত্তর দেওয়া থাকে, তুমি যদি রিডিং না পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরও তুমি করতে পারবে না। কিন্তু যে স্টুডেন্ট সেটি রিডিং করছে সে জানে যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা একটি ল্যাটিন শব্দ এক্সপ্লানো থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, তাহলে সে কিন্তু সেটি উত্তর দিতে পারবে। আর যারা তোমরা রিডিং করবে না সে বলতে পারবে না যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ কিনা। সেটা আমি তোমাদেরকে সবসময় বলি যে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, আমাদের সাধারণত যুক্তিবিদ্যার প্রায় শব্দ গ্রিক এবং ল্যাটিন শব্দ থেকে এসছে। অতএব তোমরা এই চ্যাপ্টারগুলো মূল প্রথম পড়বে, এখান থেকে একটা কোশ্চেন থাকে যে এটি এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এইভাবে প্রায় তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখলে পাবে। অতএব তোমরা বারবার তোমাদের অনুরোধ করছি, আজকেও তোমাদেরকে আবার অনুরোধ করবো তোমরা রিডিং করবে আর বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউগুলো সলভ করবে, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো সঠিক প্রশ্ন উত্তর করতে পারবে। তো আমি আর তোমাদের সময় ক্ষেপণ করব না, আমরা মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার শেষ করে ফেললাম। এখন এখান থেকে তোমাদেরকে জ্ঞানমূলক এবং অনুদানমূলক তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা এগুলি নোট করবে, শিখবে। যদি প্রয়োজন মনে করো, সমস্যা লাগে, অবশ্যই তোমরা আমাকে বলবে। আমি সেই চ্যাপ্টারে যেটুকু অংশ তোমাদের কঠিন মনে হয় সেটি আমি আবার তোমাদেরকে অনলাইনে ক্লাস করব। আর ইতিমধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান সরকার খুলে দেন, কোভিড পরিস্থিতি যদি উন্নতি হয়, সরকার যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, তাহলে আমরা মোটামুটি অফলাইনে আমরা ক্লাসে আরও ভালো করে তোমাদেরকে ক্লাস করিয়ে নেব। কোনো সমস্যা হবে না, সাবজেক্ট নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা শুধু তোমাদের সমস্যার কথা আমাদেরকে বলবে, আমরা তাহলে খুশি হব এবং তোমাদের ক্লাসগুলো সুন্দর করে করার চেষ্টা করব। তো আমি আর তোমাদের ক্লাস করবো না, আমার এই চ্যাপ্টার শেষ। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি চ্যাপ্টার বা আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।